বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। পদ্মা বাঁচাও কর্মসূচিতে মির্জা ফখরুল। নবাবগঞ্জ কলেজ মাঠে সমাবেশ শুরু। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। গেল 3 বারের মতো নির্বাচন হলে জাতির ভাগ্যে নেমে আসবে দুর্ভোগ। খুলনার পথসভায় গোলাম পরোয়ার। 54 বছর ধরে দুর্নীতি লুটপাটের অভিযোগ। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। শেখ হাসিনার মামলার রায় ঘিরে চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ, বিপুল অর্থ আর অস্ত্রের ব্যবহারে দীর্ঘমেয়াদী সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো। অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে। আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরায় 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। যদি আনে 20,000 হ্যাঁ লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি। ভূমিধস বিজয়ে বিজেপির। উন্নয়ন প্রতিশ্রুতির কাছে ব্যর্থ বিরোধীদের প্রচারণা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বলেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিসাব বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যে কোনো দাবি আদায় সহজ হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে জেলার নবমগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ শুরু হয়েছে। যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে, দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, বিএনপির পদ্মা বাঁচাও কর্মসূচি এবং গণসমাবেশ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এর মাধ্যমে দলটি কি বার্তা দিতে চাইছে? লোপা, ঠিক দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে, যেটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে। চলো জি ভাই হার পদ্মা বাঁচাই, অর্থাৎ চলো ভাই আমাদের পদ্মা বাঁচাই, এই স্লোগানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে যে সমন্বয় কমিটি রয়েছে তাদের আয়োজনে ইতিমধ্যেই এই অঞ্চলের 3টি সংসদীয় আসনের সাধারণ মানুষ তারা আসলে সমাবেশকে ঘিরে সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। মূলত এই পদ্মা নদী তীরবর্তী এই অঞ্চলে মানুষের জীবন ঘনিষ্ঠ বা জীবন সম্পৃক্ত যে নদীটি, সেটিকে ঘিরে বা তার পানির হিস্যা নিশ্চিত করার দাবিতে মূলত এই কর্মসূচি। যারা আয়োজক তারা বলছেন যে গঙ্গা এবং পদ্মা অববাহিকার যে পানি সেটি সুষম বন্টন হচ্ছে না, যার ফলে শুষ্ক মৌসুমে
খরার মধ্যে পড়তে হয় এই জনপদকে, এবং বর্ষায় তীব্র ভাঙনের শিকার হতে হয়, বিপন্ন হয় জনজীবন কিংবা জীবন জীবিকা, এবং সে লক্ষ্যে পদ্মার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। মূলত এই চাঁপাইনবাবগঞ্জ 4টি নদীকে ঘিরে পদ্মা, পুনর্ভবা, মহানন্দা এবং পাগলা নদী, এই 4টিই আসলে গঙ্গার সঙ্গে সম্পৃক্ত। যে গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল 1975-এ, যেটি চালু হয়েছে মূলত, তারপর থেকেই মূলত এই অঞ্চলের জীবনযাপনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে এই পদ্মার পানির ন্যায্য হিস্সা না মেলার কারণে। তাই এই সমাবেশ, যেই সমাবেশে যোগ দেওয়ার পূর্বেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানন্দা পাড়ে গিয়েছেন, রাবার ড্যাম পরিদর্শন করেছেন। সেখানে যেমনটি তিনি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে, স্বার্থ রক্ষার কথা বলেছেন ভারত অন্যায্যভাবে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেসবের পানির সুষম বন্টন নিশ্চিত করছে না। তাই এই গণসমাবেশ, যেই সমাবেশে সাধারণ মানুষের কাছে তাদের কথাই আসলে তুলে ধরতে চায় বিএনপি। যদিও একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি, কিন্তু তারপরেও এই কর্মসূচির মধ্যে একটি নির্বাচনী আবহও কিন্তু রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন, যে 3টি সংসদীয় আসনে ইতিমধ্যেই বিএনপি তার 3 জন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। সেই সম্ভাব্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য মূলত এই গণসমাবেশে এক ধরনের আহ্বান থাকবে বিএনপি মহাসচিবের তরফ থেকে। দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, তিনি খানিক বাদেই আসলে এই সমাবেশস্থলে উপস্থিত হবেন। ইতিমধ্যেই এখন শিল্পীদের তরফ থেকে গণসঙ্গীত, দেশের গান সেসব পরিবেশনের মধ্য দিয়ে এই সাধারণ মানুষকে উজ্জীবিত করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এবং আশপাশেও যেহেতু প্রচণ্ড রোদ, সে কারণে আশপাশে অনেক নেতাকর্মী রয়েছেন যারা সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের এই সমাবেশ স্থলে এসে যোগ দেবেন। অপেক্ষায় থাকবেন প্রান্তিক এই অঞ্চলের মানুষ বিএনপি মহাসচিবের বক্তব্য শোনার। লোপা। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এর আগে রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, নানা ফন্দি করে আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যাদের দ্বারা দেশের পরিবর্তন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। একটা দল চেষ্টা করছে আপনারা আমাদের মধ্যে বিভেদ করতে না পারে সেদিকে আমরা সজাগ থাকি ইনশাআল্লাহ। তাদের কার্যকলাপ দেখি আমরা একটা স্পষ্ট করে বলতে পারি, তারা এই দেশকে সুশাসন দিতে পারবে না। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়? সরকারের কাছে জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে সেটা টেকসই হবে না, সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা তৈরি করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখবো কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু এই ইয়ের মধ্যে রাখা হয়নি, গণভোটের মধ্যে রাখা হয়। যদি এইরকমই পরিস্থিতি, কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি, সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয়। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে একথা জানান তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। অনুষ্ঠান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যারা এটা মানে না তারা মুসলিম নয়। জামায়াতও ক্ষমতায় গেলে খতমে নবুয়ত পরিষদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই মহাসম্মেলনে দেশ বিদেশের অনেক আলেম ওলামা অংশ নিচ্ছেন। সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ওলামায়ে সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে
আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো, আমাকে শেষ করতে দিবেন তো। এবারের নির্বাচনও যদি বিগত 3 বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামাতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরও বলেন, বিগত 54 বছরের প্রতিটি সরকারের আমলেই দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেমে থাকা একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। সকাল 6টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার রাত 10টার দিকে মহাসড়কের পাশে নাফ পরিবহনের মিনিবাসটি পার্ক করে চলে যান চালক। রাতভর সেখানেই ছিল বাসটি। সকালে যানটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় ও আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় থাকবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ, এমন মত বিশ্লেষকদের। তারা বলছেন, ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি। লক্ষ্য অর্জনে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র। আরিফুর রহমান সবুজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সহ 3 আসামির রায়ের দিন আগামী 17 নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠিত হওয়ার পর এটিই হবে ট্রাইব্যুনালের প্রথম রায়। 24-এর 5 আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির। শুরু হয় চোরাগোপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা। বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে। পরিস্থিতি অস্থিতিশীল করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা। সামনের দিনেও নানা ধরনের এই ধরনের রাজনৈতিক কর্মসূচি আসবে। মাঠে আগুন থাকবে, বাস পোড়ানো থাকবে, গোলাগুলি থাকবে, জনগণ ঘরে থাকবে, জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে। এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো আর কি। তাদের হাতে অর্থ আছে, তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে। তাদের 8000-এর বেশি নেতাকর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে। তো সেইগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না। বিশ্লেষকরা বলছেন, 1996 এবং 2006 সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে। এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা। এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের। রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা। তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে, সেই স্মৃতির মধ্যে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা সেইগুলো আমাদেরকে নতুনভাবে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে। সেই অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে। শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষের দিকে। এসব মামলার রায়ের পাশাপাশি চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোর প্রস্তুতি। এতে সংকট ঘনীভূত হবার শঙ্কা এই বিশ্লেষকের। আওয়ামী লীগ তো এটা প্রথম কর্মসূচি, তারা নিশ্চয়ই আগামীতে হয়তো আরো কর্মসূচি করবে। অন্য দলগুলো সেটা বাধা দিতে চাইবে। আবার নির্বাচন যদি হয়, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা আমরা দেখব। গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের, স্থগিত করা হয় দলের নিবন্ধনও। নিষেধাজ্ঞার কবলে পড়ে দলটির ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে। এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর। এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না। যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন, ঋণের ফাঁদে সে এখন কারাবন্দী। এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন। শিরিন আক্তারের 4 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী। এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই, অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস। অভাব অনটনের মুখে 6 বছর আগে আপন বোন আর ভগ্নিপতির কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকের মাধ্যমে 1.5 লাখ টাকা ঋণ নেন শিরিন। এর মধ্যে 60,000 টাকা পরিশোধ করেন। বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন ও আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম 41 লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন। এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী। তার স্বামীর দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার শিরিন। ভগ্নিপতি থেকে কিছু হাত খরচ টাকা আনছিল। আসলে তো টাকা এনে না, বিষয়টা হলো তার ভাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা। 5,000 সম্পদ তারা বন্টন করে নিব, সব দলিল করে খাইতেছে। ওইটা শিরিন বাধা দিছিল। এই বাধা থেকে তারা যে তার শেখ বইটা ছিল তার বড় বোনের কাছে, তাজমহলের কাছে, তখন এটা মামলা করে দিয়েছে 41 লক্ষ করে। 41 লাখ টাকার মিথ্যা মামলা ধরায়। 2টা প্রতিবন্ধী বাচ্চা আছে, বাচ্চাগুলো প্রতিদিন মা করে কান্দে। প্রতিবন্ধী বাচ্চা আছে বলছেন যে সেই বিষয়গুলা অত্যন্ত মানবিক। তো যদি উনি সত্যিকার অর্থে ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমরা অবশ্যই খতিয়ে দেখব। এদিকে রুরাল ইউনিক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন নামের স্থানীয় একটি সমিতি পরিচালনা করেন শিরিনের ভগ্নিপতি রফিকুল আলম। সেখান থেকে ঋণ নিয়েও শিরিনের মতো পরিস্থিতির শিকার হয়েছে গ্রামের আরো কয়েকটি পরিবার। আতঙ্কে এলাকাও ছেড়েছেন অনেকে। যদি আনে 20,000 হে লাগাই দেবো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ প্রায় জায়গায় আছে। সারা গ্রামে এটা লাগাইছে, কেউ দিছে আর কেউ না দিয়ে তাহলে মামলা করছে। এক মেয়ে তার কাছ থেকে 20,000 টাকা আনছি। মা মারা গেছে, আইতাছে না বাড়ি। বাপ মারা গেছে, আইতাছে না, তার নামে মামলা করে দিয়েছে, আইতারে না। 16 লক্ষ না কত লক্ষ টাকার মামলা করছে। অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই ধরনের প্রতারণার শিকার করে থাকেন মানুষকে যে কোনো ব্যক্তি, এবং সে যদি অসাধু ব্যবসায়ী হয় আমরা আইনগতভাবে তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আইনের দৃষ্টিতে যেটা ন্যায় বিচার, সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাকে করব। ক্ষুদ্র ঋণের নামে এলাকার অসহায় মানুষকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চায় স্থানীয়রা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বিহারে রীতিমতো অস্তিত্ব সংকটে কংগ্রেস। বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বিধানসভার ফলাফলে পাত্তাই পায়নি বিরোধীদের মহাজোট। মোদি নীতিশ জুটিকে হারাতে বেশ আঁটঘাট বেঁধেই নেমেছিলেন রাহুল গান্ধী। ভোটার অধিকার যাত্রা, ভোট জালিয়াতির অভিযোগে চালান ক্যাম্পেইন। এত প্রচেষ্টার পরও গত নির্বাচনে 19 আসন পাওয়া কংগ্রেসের এবার আসন নেমেছে 6-এ। মোদি ম্যাজিকে আবারও ম্লান কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বিহারে এমন দাপুটে জয় কল্পনা করেনি খোদ এনডিএ জোটও। বুথ ফেরত সব জরিপে ক্ষমতাসীনদের জয়ের আভাস থাকলেও দেয়া হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তবে জরিপ ভুল প্রমাণিত করে কংগ্রেসকে রীতিমতো ধসিয়ে দিয়েছে মোদি নীতিশের জোট। 243 আসনের মধ্যে 2 শতাধিক আসনেই তাদের জয়, যা ছাপিয়ে গেছে গত নির্বাচনের সাফল্যকেও। সবশেষ লোকসভা নির্বাচনে হারলেও বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিরোধীরা। ধর্মীয় উস্কানি, ভোট জালিয়াতি, দুর্নীতি সহ নানা অনিয়মের জোট সরকারের নাম জড়ানোয় ধারণা করা হয়েছিল বিধানসভা নির্বাচনগুলোতে শক্ত অবস্থানে থাকবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট।
কিন্তু ফলাফলে ভিন্ন চিত্র। এবার নরেন্দ্র মোদী ক্ষমতায় যাওয়ার পর অন্তত 6টি নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেস ও মিত্রদের। বিহারেও ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন রাহুল গান্ধী। রাজ্যটিতে ভোটাধিকার যাত্রা আয়োজনের পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির বিস্তর অভিযোগ নিয়েও হাজির হন। গত নির্বাচনে এককভাবে সর্বোচ্চ আসন পাওয়া মহাজোটের আরজেডি এবার পেয়েছে মাত্র 25টি। কংগ্রেসের আসন সংখ্যাও 19 থেকে নেমে গেছে 6-এ। মোট 40 আসনও পায়নি এই জোট। বিশ্লেষকরা বলছেন, বিরোধীরা যখন ভোট চুরি সহ সরকারের নানা অনিয়ম খুঁজতে ব্যস্ত, তখন উন্নয়নের স্বপ্ন দেখিয়ে বাজিমাত করেছে এনডিএ। নারীদের স্বনির্ভর করতেও নানা পদক্ষেপ নেয় বিহারের ক্ষমতাসীনরা, যার স্পষ্ট প্রভাব পড়েছে ভোট ব্যাংকে। বলা হচ্ছে, বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর বিহারে কংগ্রেসের ভোট ব্যাংক মূলত মুসলিম, দলিত সহ সংখ্যালঘু ও পিছিয়ে পড়া সম্প্রদায়। নির্বাচনী প্রচারণায় তাদের জীবনমান উন্নয়নে স্পষ্ট কোনো ইস্তেহার না থাকায় এই সম্প্রদায়গুলোর অনেকেই ভোট দিয়েছেন নীতিশ কুমারের দলকে। 3 दिन पहले आने वाले बीजेपी से মাত্র 3 দিন আগেও অনেকে বিজেপি থেকে কংগ্রেসে এসে মনোনয়ন পেয়েছে। নির্বাচনে হারের পর তারা আবার বিজেপিতে ফিরছে। শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ কংগ্রেস নেতা ও কর্মীদের মধ্যে দূরত্ব। हमको तो लगता है बीजेपी ने प्लांट किया कांग्रेस। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি ও আসামের বিধানসভা নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, কৌশল না পাল্টালে বিজেপির জয়রথ থামাতে বেগ পেতে হবে কংগ্রেসের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফ্ল্যাট থেকে এক নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে কোনাবাড়ির বাইমাইলের নওয়াব আলী মার্কেট এলাকার একতা টাওয়ার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্ত্রী রহিমা খাতুন ও মেয়ে শারমিনকে নিয়ে বাইমাইলের একতা টাওয়ারের 5ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ইমরান হোসেন। গতরাতে দুর্বৃত্তরা ওই বাসায় প্রবেশ করে এই দম্পতিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রহিমার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত স্বামী ইমরানকে হাসপাতালে এবং মরদেহটি মর্গে পাঠায় পুলিশ। নিহতের মেয়ে শারমিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চাকরি করতো নাকি? চট্টগ্রামে মোবাইল মেকানিক হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্প কমান্ডার। তিনি বলেন, আকাশ ঘোষকে হত্যার পরপরই 2 সহযোগীকে নিয়ে পালিয়ে যায় সানি। নিজের মামার বাড়িতে আত্মগোপনে ছিল সে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখান থেকে সানি ও তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মোবাইলের ডিসপ্লে পরিবর্তনের 1500 টাকা পেত আকাশ। টাকার জন্য চাপ দেয়ায় গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিতভাবে ডেকে এনে আকাশকে হত্যা করে সানি। এ ঘটনায় গতরাতে কোতোয়ালি থানায় মামলা করেন আকাশের বাবা। তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের ভিডিও দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যা জানতে পেরেছি প্রাথমিকভাবে, এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পিছনে মাদকের সম্পৃক্ততা যারা অভিযুক্ত ব্যক্তি তাদের থাকতে পারে, কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে সে ধরনের কোনো তথ্য আমরা এখনো পাইনি। এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জানা যাবে। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যা নিয়ে পৃথক তথ্য দিল র্যাব আর পুলিশ। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করাই ছিল জরেজ ও প্রেমিকা শামিমার টার্গেট। আর পুলিশ বলছে, ত্রিভুজ প্রেমের কাহিনী থেকে এই হত্যাকাণ্ড। আশরাফুল শামিমার সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ। সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। তিনি বলেন, গেল রাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় শামিমাকে। এর আগে মূল হোতা জরেজকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র্যাব জানায়, জরেজ ও শামিমা মিলে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে আশরাফুলকে ঢাকার শনির আখড়ায় নিয়ে আসে। পরে চেতনানাশক ব্যবহারের মাধ্যমে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে জরেজ। কিন্তু টাকা আদায় না করেই কেন হত্যা করা হলো সে রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। মাদকাসক্ত জরেজ 12 নভেম্বর আশরাফুলকে হত্যার পর 26 টুকরা করে হাইকোর্ট এলাকায় ফেলে পালিয়ে যায়। পৃথক ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জরেজ আর শামিমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেয় জরেজের প্রেমিকাকে বোঝাতে। তা করতে গিয়ে শামিমার সাথে প্রেমের সম্পর্ক জড়ায় আশরাফুল। জরেজ তা মেনে নিতে পারেনি, আর সেই থেকে এই হত্যাকাণ্ড বলে জানায় পুলিশ।
শামীমা যেই আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না, আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া আশরাফুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে সকাল 8:30টায়। রংপুর বদরগঞ্জের নয়াপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আশরাফুলকে। এর আগে গভীর রাতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুলের মরদেহের খণ্ডিত 26টি টুকরো নেওয়া হয় তার গ্রামের বাড়িতে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশের সড়ক থেকে 2 ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ যেন প্রশাসনের ছত্রছায়ায় চাঁদাবাজি। নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেয়া হচ্ছে হাটবাজারের জন্য, অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ। এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা। এমনকি বাজার ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে। কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধরও। নোয়াখালীর সরকারি খাস জায়গা হাট বাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন। উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের, কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এ সকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয়ায় আদায় করা হয় বাড়তি টাকা। বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি, যেমন 15টা 20টা বাজারে প্রতিদিন যাই। এখন একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে। ইজারাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে। আমাদের কোনো গাড়িতে বা কোনো বাজারে তারা 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত দাবি করতেছে। এমনকি বাজারের বাইরের সড়ক মহাসড়ক থেকেও টোলের নামে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে কয়েকজন ইজারাদারের বিরুদ্ধে। প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। হাইওয়ে রোডে গাড়ি থাকে, সেক্ষেত্রে তারা দেখা গেছে চাঁদা দাবি করে, তাহলে এটা তো হাইওয়ে রোডে থাকাকালীন তো চাঁদা দেওয়ার কোনো অপশন নাই। এটা বাজারের আয়ত্তায় পড়ে না। ওনারা আসে এখান থেকে আমাদের গাড়িগুলো থেকে টোল নেয়, টোল না দিলে ওনারা ঝামেলা করে। চাঁদা না দিলে মনে করেন এরা মারধর করে, এরা গাড়ি ভাঙি ফেলে। আমার গ্যালাস এটা দেখেন, গ্যালাস এটা ভাঙি ফেলেছে। অভিযুক্তদের দাবি, যতটুকু খাস জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না, তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল। 80 লাখ টাকা নিছে বাজার ইজারাদার। খাসের জায়গা ওখানে কম, খাসের জায়গা নাই বলতে বোঝা যায়। আর আপনার ওই যে হাইওয়ে সাইডে বসি কিছু খাজনা টাজনা আমরা নিচ্ছি। ইজারা নিয়ে এমন বিশৃঙ্খলা কেন হচ্ছে সেই প্রশ্নে ইওনো বললেন, সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই দুরবস্থা। ইজারা দেওয়ার পূর্বেই হচ্ছে রেটটা নির্ধারণ করে সেটা হচ্ছে নির্দিষ্টমান স্থানে যে ইজারা পায় সে হচ্ছে প্রদর্শন করবে। তো এই প্র্যাকটিসটা আসলে আমাদের নাই, এটা দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস না থাকার কারণে আসলে নির্ধারিত প্রত্যেকটা জায়গায় একটা নির্ধারিত যে টোল রেট থাকার কথা এটা অনেক ক্ষেত্রে নাই। অতিরিক্ত টোল এবং টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহমুদ। সকালে স্টিমারটির উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্যাডেল স্টিমার পিএস মাহমুদ হবে বাংলাদেশের ঐতিহ্য ও নদীভিত্তিক পর্যটনের এক অনন্য মেলবন্ধন। আগামী শুক্রবার ঢাকা থেকে বরিশাল নৌ রুটে এটি পর্যটন সার্ভিস হিসেবে নিয়মিত চলাচল শুরু করবে। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন চলবে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল 8টায় ঢাকার সদরঘাট থেকে ছাড়বে, বরিশাল পৌঁছবে রাতে। 21 তারিখ থেকে চলবে। বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য। ইনশাল্লাহ আশা করি এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয়, এটা নৌ পরিবহনের একটি পর্যটন। যদি বলি যে নদী পর্যটন, শুধুমাত্র নদী দেখার জন্য যারা নদী দেখতে চান তাদের জন্য। মেট্রো রেল পরিচালনায় সার্বক্ষণিক মনিটরিং ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞরা। তারা বলছেন,
এ কাজে দক্ষ জনবলের সাথে নিশ্চিত করতে হবে কাটিং এজ প্রযুক্তির ব্যবহার। এসব নিশ্চিত করতে পারলে মেট্রো রেল জননিরাপত্তার দিক দিয়েও সবচেয়ে আস্থার গণপরিবহন হবে বলে ধারণা তাদের। এসব কাজে সরকার চাইলে বাংলাদেশের সাথে কাজ করতেও আগ্রহী তারা। মেট্রো রেল জনসংখ্যার চাপে জর্জরিত যানজটের নগরী ঢাকায় নাগরিক নির্ভরতার নাম। তবে গেল অক্টোবরের শেষ সপ্তাহে ফার্মগেটে বেয়ারিং খুলে পড়ে একজনের মৃত্যু ভাবিয়ে তোলে নগরবাসীকে। দীর্ঘদিন মেট্রো রেল নিয়ে কাজ করছে চীনের গুয়াংজু মেট্রো ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেড। সংস্থাটির আন্তর্জাতিক শাখার প্রকৌশলীরা বলছিলেন, মেট্রো লাইন তৈরির পর সেটির সার্বক্ষণিক দেখভাল অপরিহার্য। আমরা যখন মেট্রো রেল বানাই সেখানে জরুরি সময়ের জন্য ওয়াকওয়ে থাকে। ধরেন আগুন লাগলো বা ইলেকট্রিক কোনো দুর্ঘটনা ঘটল, তখন যাত্রীরা যেন দ্রুত নিরাপদে বের হতে পারে। এর বাইরে অসংখ্য সেন্সর কাজ করে, কোনো বিপদ হলে সেটি সিগন্যাল দেয়। আমরা 24 ঘন্টা সেটি সশরীরেও পর্যবেক্ষণ করি। মাথায় রাখতে হবে, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সবচেয়ে জরুরি। আমাদের সে অভিজ্ঞতা চাইলে কাজে লাগাতে পারে অন্যরাও। চীনের গুয়াংজুতে মেট্রো রেলের 1000 কিলোমিটার লাইন পরিচালনা করছে এই জিএমডিআই। নির্মাণাধীন এই লাইনে ঘন্টায় 160 কিলোমিটার বেগে চলাচল করবে মেট্রো রেল। আরও অন্তত 2 বছর লাগবে গুয়াংজুর দীর্ঘতম এই লাইনটির কাজ শেষ হতে। Guangzhou Metro has already operated over 1000 kilometer metro lines. 13.5 মিটারের টানেল বোরিং মেশিন নিয়ে আন্ডারগ্রাউন্ড এই লাইনের কাজ করছি আমরা। এটি 2028 সালের মধ্যে চলাচলের উপযোগী হবে। এখানে যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি তা সবচেয়ে আধুনিক। আমাদের এই নির্মাণ কাজে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত মেট্রো চলাচল নিশ্চিত করা। Monitoring in real time. চীনা প্রকৌশলীরা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি রুটিন মতো রক্ষণাবেক্ষণ করতে পারলে কেবল স্বস্তিরই নয়, সবচেয়ে নিরাপদ গণপরিবহনও হবে মেট্রো রেল। 2028 সালে এই প্রকল্প শেষ হলে এইখান দিয়ে ট্রেন চলবে ঘন্টায় 160 কিলোমিটার বেগে। চীনা প্রকৌশলীরা বলছেন, এটি নির্মাণের সময় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জননিরাপত্তার বিষয়টি। সেই সাথে নির্মাণের পর নিয়মিত রক্ষণাবেক্ষণও সবচেয়ে জরুরি বলে মনে করেন তারা। মাকসুদ মিশু, যমুনা নিউজ, গুয়াংজু, চীন। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়, তবে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান। সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এই কথা জানান তিনি। বলেন, জরিমানা কোনো সমাধান নয়, প্রয়োজন জনসচেতনতা। এডিস লার্ভা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবেই আজ 400 পরিচ্ছন্নতা কর্মী শনির আখড়া এলাকায় অভিযানে অংশ নেয়। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, খাল ও নর্দমাগুলো নিয়মিত পরিষ্কারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তো এই মুহূর্তে ডেঙ্গুর যে একটু প্রকোপ রয়েছে, এটিকে আমরা অ্যালার্মিং মনে করি না, তবে আমরা সচেতন আছি। প্রতিটি প্রাণী মূল্যবান, আমরা চাই না যে এটির আক্রান্তের সংখ্যা বাড়ুক, একটি মৃত্যু ঘটুক, এটি আমরা চাই না। কাজে আমরা আশা করছি যে আমাদের যে সময়োপযোগী কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং এটি আজকেই এখান থেকে শুরু হয়েছে তা না, এটি কিন্তু আমাদের কন্টিনিউয়াস রয়েছে। নগর জীবনের ক্লান্তি কাটাতে ঢাকাবাসীর বিনোদনের তালিকায় যুক্ত হচ্ছে একেবারেই নতুন রোমাঞ্চ ওয়াটার জর্বিং। দেশের ইতিহাসে প্রথমবার এই অভিনব খেলার আয়োজন হয়েছে রাজধানীর দিয়াবাড়িতে। বিশাল স্বচ্ছ বলের ভেতরে ঢুকে পানির উপর হাঁটা কিংবা দৌড়ানোর অভিজ্ঞতা এখন আকর্ষণ করছে ছোট বড় সবার মন। চলুন দেখা যাক এই নতুন বিনোদনের রোমাঞ্চকর জগৎ। পানির উপর স্বচ্ছ বলের ভেতর দৌড়ানো আর হাঁটা চলার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, কেতাবি নাম ওয়াটার জর্বিং। ইউরোপের জনপ্রিয় এই কসরতের দেখা মিলছে বাংলাদেশেও। 2 মিটার ব্যাসের স্বচ্ছ বলের ভিতর এক বা একাধিক অংশগ্রহণকারীকে প্রবেশ করতে হয়। এরপর বাইরে থেকে সিল করে দেওয়া হয় সেই বল। বাতাস ভরা বলটি পানিতে নামিয়ে দিতেই শুরু হয় পানির উপর হাঁটা, দৌড়ানো আর গড়িয়ে পড়ার মজার অভিজ্ঞতা।
বাহিরের দেশে সব দেখেছিলাম যে সুন্দরভাবে এভাবে মানে ওয়াটার ড্রাইভিংটুকু হয়, বাট আমরা কখনো এটার এক্সপিরিয়েন্সটা নিই নি। ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্সটা নেওয়া। ফেসবুক এটা দেখে খুবই আগ্রহ হয়েছে, এই জন্য বাচ্চাকে নিয়ে আসছে আজকে, সে উঠবে, আমরা খুব এক্সাইটেড। জনপ্রিয় এই খেলা রাজধানীর দিয়াবাড়িতে এরই মধ্যে বিনোদন প্রেমীদের কাছে পেয়েছে কদর। নগর জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে একটুখানি ভিন্ন রকম আনন্দ খুঁজে নিতে দিয়াবাড়ি লেক হয়ে উঠেছে রোমাঞ্চ প্রেমীদের নতুন গন্তব্য। ভয়ের কিছু দেখি না, যেহেতু এখানে ওয়াটার আপনার অত ডেপথ না, পাশাপাশি এখানে সিকিউরিটি আছে অনেক, যারা আছে তারা বেশ অ্যাক্টিভ। এটা আমাদের জন্য নতুন একটা বিষয়, তো আশা করি ভালো, এখানে আপনার ভয়ের কোনো ইস্যু নাই। আমরা এইমাত্র ওয়াটার জাম্পিং থেকে নামলাম, তো আমাদের এক্সপিরিয়েন্সও ভালো। উদ্যোক্তারা বলছেন খেলাটি দেশে নতুন হয় এরই মধ্যে ভালো সাড়া মিলেছে। মানুষজন আসতেছে প্রতিদিন ঘুরতে ফিরতে, অনেকে কাইকিং করতে আসে, অনেকেই নৌকা রাইড করতে আসে, তো সবার কাছে এটা অনেক নতুন কিছু, কিন্তু যখন তারা একবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করে ওনারা অনেক এক্সাইটেড থাকে, প্লাস ওনারা আবার নতুন করে আসে। পানির উপর ভেসে বেড়ানোর ভিন্ন এই অভিজ্ঞতা নিতে প্রতিদিনই ছুটে আসছেন মানুষ। যান্ত্রিক শহরে নগরবাসীর জীবনে বিনোদন এক নতুন মাত্রা যোগ করেছে এই আয়োজন। তবে শ্বাসকষ্ট আছে এমন মানুষদের এটি এড়িয়ে যাওয়ার পরামর্শ উদ্যোক্তাদের। দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও বলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি বিনোদন পিপাসুদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। সমুদ্রের নীল জলরাশি আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে যান লাখো পর্যটক। তবে এবছর রাজনৈতিক বাস্তবতা এবং নাশকতার আতঙ্কে রয়েছে পর্যটকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের তাগিদ দিয়েছেন তারা। ঢাকার সাথে পর্যটন নগরীর রেল যোগাযোগ হওয়ায় কক্সবাজারে বিগত সময়ের চেয়ে বেড়েছে পর্যটক। পাহাড় আর সমুদ্রের গর্জন উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন পৃথিবীর দীর্ঘতম এই সমুদ্র সৈকতে। এমন পরিবেশে মুগ্ধ পর্যটকরাও। সমুদ্র সৈকতের মাঝে অনেক মনে হইতেছে আমরা হারিয়ে যেতেছি। সুন্দর একটি দর্শনীয় স্থান, আপনারা এসে যদি ভ্রমণ করেন অবশ্যই আপনি যেভাবে হোক বিমোহিত হবেন। এখানে সবাই আসি প্রাণবন্ত হয়ে, আবার এখান থেকে আমরা খুব প্রাণবন্ত হয়ে আমাদের কর্মে ফিরে যাই। কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক অস্থিরতা, নাশকতা এবং জ্বালাও পোড়াও কর্মকাণ্ডে শঙ্কিত পর্যটকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের দাবি তাদের। প্রাণনাশের ভয়ে রাস্তায় কি হয়ে যায়, তার জীবননাশের ভয়ে ফ্যামিলি নিয়েও আসতে চায় না। সেই তুলনায় আমাদের কক্সবাজারে এখন পর্যন্ত সিকিউরিটি পারপাস বলেন, আবাদের ফেসিলিটি বলেন, এগুলো অনেক অংশেই কম। সাধারণত বছরের এই সময়টায় কক্সবাজারে বাড়তে থাকে পর্যটকের আনাগোনা, কিন্তু দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতার কারণে পর্যটন নগরী এখন অন্যান্য বারের চেয়ে কিছুটা ফাঁকা। ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। সামনে তো নির্বাচন, এখন কি অবস্থা এটা আল্লাহ জানে। আওয়ামী লীগের লকডাউন হিসেবে আমাদের এই কয়েকদিন একটু অস্থিরতার কাজ করতেছে। সামনে যদি লকডাউন হইলে তাহলে দেশের এমনি পরিস্থিতি খারাপ হবে। হোটেল ব্যবসায়ীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবার হোটেল বুকিং কমেছে 50%। তবে আগামী দিনগুলোতে পর্যটকের সমাগম হবে এমন প্রত্যাশা তাদের। তারা কিন্তু তাদের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু অনেকে কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, আসছেন না। নির্বাচন প্লাস রোজা হইলে এটা একসাথেই হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত ট্যুরিস্ট অব্যাহত থাকবে, এটা আমরা আশাবাদী। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। আবারও কি প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে বিশ্ব? আফ্রিকার দেশ ইথিওপিয়ায় মিলেছে ভয়াবহ মারবার্গ এর সংক্রমণ। কারো মৃত্যু না হলেও 9 রোগীর শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এর বাহকও ফ্রুট ব্যাট বা ফলখেকো বাদুড়। ধারণা, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকেই প্রতিবেশী ইথিওপিয়ায় ছড়াচ্ছে এই মরণ ব্যাধি। সামনে এলো নতুন আরেকটি প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। কমপক্ষে 9 ব্যক্তির শরীরে শনাক্তের পর প্রথমবার মারবার্গ নামের নতুন একটি ভাইরাসের সংক্রমণ নিশ্চিত করল আফ্রিকার দেশ ইথিওপিয়া। 3 বছর আগে হওয়া গৃহযুদ্ধের প্রভাব এখনও প্রকট দেশটিতে, নড়বড়ে স্বাস্থ্য খাত। এরই মাঝেই দক্ষিণ পশ্চিমের ওমো অঞ্চলের কিছু হাসপাতালে বাড়তে থাকে ভাইরাল জ্বর, হেমোরেজিকে আক্রান্ত রোগীর সংখ্যা। পরীক্ষা নিরীক্ষার পর কয়েকজনের শরীরে মারবার্গ ভাইরাস শনাক্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিক তথ্য অনুসারে আফ্রিকার আরেক মরণ ব্যাধি ইবোলার সমগোত্রীয় এই মারবার্গ। বলা হচ্ছে ইবোলার তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। ভাইরাসটিকে বিরল তবে মারাত্মক বলে নিশ্চিত করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। গেল বছর আফ্রিকান দেশ রুয়ান্ডায় ভাইরাসটির উপস্থিতি মিললে সতর্কতামূলক বিবৃতি প্রকাশ করেছিল জাতিসংঘ।
মহামারীর মতোই এই ভাইরাসের বাহকও বাদুড়। মূলত মিশরীয় ফলখেকো বাদুড় থেকেই ঘটে সংক্রমণ। এরপর মারাত্মক জ্বর, শরীর জুড়ে ফুসকুড়ি এবং রক্তক্ষরণের কারণে ঘটে মৃত্যু। এখন পর্যন্ত কোনো রকম অ্যান্টিভাইরাস কিংবা টিকা বের হয়নি প্রাণঘাতী মারবার্গের। নেই কার্যকর চিকিৎসাও। আক্রান্ত ব্যক্তিকে যথাযথ সেবা যত্ন, পর্যাপ্ত বিশ্রাম এবং পানিশূন্যতা থেকে রক্ষায় প্রচুর পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গৃহযুদ্ধে জর্জরিত দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ওমোতেই শুধুমাত্র চিহ্নিত হয়েছে ভাইরাসটি। আফ্রিকা স্বাস্থ্য সংস্থার ধারণা, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকেই ঘটেছে প্রাদুর্ভাব। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সুদানে চলমান গৃহযুদ্ধ নিয়ে এবার বিবাদে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই মিত্র দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সুদানের আধা সামরিক বাহিনী RSF-কে সহায়তার অভিযোগে ইএই এর বিরুদ্ধে চটেছে সৌদি প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আসন্ন বৈঠকে এই ইস্যুটি তুলে ধরবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অনুরোধ জানাবেন আরব আমিরাতকে চাপ দিতে। ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অভ্যন্তরীণ সংঘাতে উত্তাল সুদান। সরকারি বাহিনীর সাথে আধা সামরিক বাহিনী RSF-এর বিবাদকে কেন্দ্র করে চলছে গৃহযুদ্ধ। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানে গণহত্যাকারী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সামরিক সমর্থন দেওয়ার অভিযোগ পুরনো, যা বরাবরই অস্বীকার করে আসছে দেশটি। গুঞ্জন উঠেছে লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল হয়ে চাঁদ ও সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূল দিয়ে RSF-কে অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছে UAE। সম্প্রতি সুদানে মিলেছে আরব আমিরাতের দুটি সামরিক ঘাঁটির অস্তিত্ব। আরব আমিরাতের এমন বেপরোয়া আচরণে চটেছে সুদান যুদ্ধে মধ্যস্থতাকারী সৌদি আরব। ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, এই ইস্যুতে আরব আমিরাতের সাথে বৈরী হয়ে উঠেছে দেশটির বহু পুরনো মিত্রের সম্পর্ক। আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে আলোচনায় বসতে যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের কাছে সুদানের আধা সামরিক বাহিনী RSF-কে সহায়তা বন্ধে আমিরাতের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাবেন মোহাম্মদ বিন সালমান। যখন মিশর ও সৌদি আরব মিলে একটি সিদ্ধান্ত নেয়, তখন মূলত তাতে বাকি আরব দেশগুলোরও মত থাকে। কিন্তু সুদানের সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর রাষ্ট্র আরব আমিরাত ও সৌদি আরবের মাঝে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। অন্যদিকে সালমানের সাথে ফোন আলাপে সুদানের সামরিক বাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান জানান, আরব আমিরাত অস্ত্র সহায়তা বন্ধ না করলে থামবে না এই যুদ্ধ। অন্যদিকে সামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের পক্ষে সৌদির পাশাপাশি অবস্থান নিয়েছে আমিরাতের আরও দুই ঘনিষ্ঠ মিত্র মিশর ও তুরস্ক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, শুক্রবার মধ্যরাতে নওগাম পুলিশ স্টেশনে এই বিস্ফোরণ হয়। সম্প্রতি রাজ্যের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা নিরীক্ষার সময় বিস্ফোরণ হয়। জব্দ করা বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে স্থাপনাটির একাংশ। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় 300 ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে। অগ্নিকাণ্ডের পর শক্তিশালী বিস্ফোরণের শিকার হয়েছে আর্জেন্টিনার একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এতে আহত হয়েছে কমপক্ষে 22 জন। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী বুয়েনোস আয়ার্সে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, রাসায়নিক মজুত করে রাখা 3টি ভবনে আগুন লাগার পরই হয় শক্তিশালী এক বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিশাল জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের শিকার হয় অন্তত 5টি কারখানা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। আশেপাশে থাকা মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। অভিবাসন সংক্রান্ত আইনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। পুলিশের হাতে আটক 21 বিক্ষোভকারী। শিকাগোর ফেডারেল অভিবাসন সংস্থার বাইরে শুক্রবার বিক্ষোভে জড়ো হয় বহু মানুষ। প্রথমে শান্তিপূর্ণভাবে চলতে থাকলেও বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হাতাহাতিতেও জড়ায় অনেকে। এ সময় ধরপাকড় চালালে আটক হয় কমপক্ষে 21 জন। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন অভিবাসন সংস্থা। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।